স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের কথা বললেই নারাজ হচ্ছে তারা। কয়েকজন উপদেষ্টা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা ভোগের স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য সালাউদ্দিন আহমেদের। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কারোর দল গোছাতে নির্বাচন বিলম্বিত করা হলে তা মেনে নেবে না জনগণ। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতকরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূর করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। সিলেটে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের বিরুদ্ধে কাজ করছে। আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দূর করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। নির্বাচন মানুষের রাজনৈতিক অধিকার, তাই অন্তর্বর্তী সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়ার দাবি অযৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার পশ্চিম লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় খেলাধুলায় বহির্বিশ্বে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায় দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রোববার পশ্চিম লন্ডনে মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি গড়ে তোলার পাশাপাশি খেলোয়াড় তৈরিতে পাঠ্য বইয়ের সিলেবাসে পরিবর্তন আনার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সমিতি সরকারটা থাকবে, সেই সরকারের দায়িত্ব ওদের সব রকম দেখবে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছে, গুম নির্যাতনের শিকার হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চায়। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করে এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার, ওকে আমাদের পেয়েছি, অনেককে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। খেলাধুলায় ছোট ভাই আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, খেলাধুলার মান উন্নয়নের সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তা। জাহিদ রহমান, আরটিভি। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই ছোট বড় মিছিল নিয়ে নগর ভবনের সামনে জমায়েত হয় ইশরাক হোসেনের সমর্থকেরা। পঞ্চম দিনের মতন চলে অবস্থান কর্মসূচির সাথে ব্লকেড। সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় অনেক সেবা প্রত্যাশীর। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ার দেন ইশরাক সমর্থকরা। যদিও আসিফ মাহমুদ বলেন, বেশ কিছু আইনি জটিলতার কারণেই করানো যাচ্ছে না শপথ। কায়েস রাহাতের রিপোর্ট।
নগরপিতা হিসেবে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় এলেও এখনও নিতে পারেননি শপথ। এই শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতেই পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে জমায়েত হয় ইশরাক হোসেনের সমর্থকেরা। অবস্থানের পাশাপাশি চলে ব্লকেট কর্মসূচি। সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় অনেক সেবা প্রত্যাশীর। দাবি না মানা অবধি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। উনি অত্যন্ত ক্লিন একজন ইমেজের মানুষ, উনি দায়িত্ব পালন করলে দেশের কোনো ক্ষতি হবে না, এলাকাবাসী চায় ওনাকে। অতি দ্রুত যে ইশরাক হোসেনকে মেয়র দিয়ে তাকে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দেয়, এটাই আমাদের একমাত্র দাবি। উনি ঢাকার মেয়র, নগর পিতা, তাকে তার আসনে বসায় দেওয়ার জন্য আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা জোরদার আন্দোলন করব, সারা ঢাকা শহরকে অচল করে দেব। এ ব্যাপারে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে না সরকার। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। উল্লেখ্য, 5 দিনের লাগাতার এই আন্দোলনে নগর ভবনের আশেপাশের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। স্থবির হয়ে আছে নগর ভবনের সকল কার্যক্রম। কায়েস রাহাত, RTV, ঢাকা। এদিকে নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটির নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও জানান আব্দুর রহমানেল মাসউদ। সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। কাজে সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক কর্মী। নোটিশে আওয়ামী লীগ সহ শরিক দলগুলোকে সন্ত্রাসী সংগঠক হিসেবে ঘোষণা করারও অনুরোধ জানানো হয়। এনসিপির কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে এই নোটিশ পাঠান আইনজীবী সালাহউদ্দিন রিগার। আওয়ামী লীগের যেহেতু আজকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী কার্যক্রমের জন্য, গণহত্যার দায়, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগী হিসেবে বাকি দলগুলা তাদের দায়ভার অ্যাভয়েড করতে পারে না। এজন্য ওদেরকেও একই দায়ভার বহন করতে হবে। এজন্যই আমরা এই আইনি নোটিশ প্রেরণ করেছি। শেষ হলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম ধাপের আলোচনা। শেষ দল হিসেবে আজ অংশ নেয় সিপিবি। জাতীয় সংসদের এলডি হলে সিপিবির 7 সদস্যের প্রতিনিধির নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 20 মার্চ থেকে শুরু হওয়া এই আলোচনায় 33টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শিগগিরই শুরু হওয়া দ্বিতীয় ধাপে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলে আশাবাদ জানান তিনি। আর গেল 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে নির্বাচন কমিশনের আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি এখন চলছে। আমরা আশা করছি যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতে পারব। সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য ইমিডিয়েট সংস্কারের যে কাজ করা দরকার, যেটা আপনারা ওই বইতে হয়তো বলেছেন এখানে নাই, সেই রকম কতগুলো প্রশ্ন সামনে নিয়ে যদি আসা যায় তাহলে আমার মনে হয় দেখবেন অনেক কনফিউশন দূর হয়ে যাবে।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসাৎ ও পাচার হওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত জব্দ করা অর্থ ও শেয়ার দিয়ে কল্যাণ তহবিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করায় নগদের বিরুদ্ধে মামলা চালাবে বাংলাদেশ ব্যাংক। অর্ণ গফুরের রিপোর্টেরই বিস্তারিত। ব্যাংকিং খাতের বড় ক্ষতি করা এস আলম একাই ৬টি ইসলামিক ব্যাংক থেকে আত্মসাৎ করেছে কয়েক লাখ কোটি টাকা। সমপরিমাণ অর্থ আত্মসাৎ করেছে সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার সহ আরও অনেকে। এছাড়া শেখ হাসিনা ও তার সহযোগী মন্ত্রী এমপিদের পাচার ও আত্মসাতের পরিমাণও কয়েক লাখ কোটি টাকা, যা দিয়ে গেল ১৬ বছরে তারা দেশে বিদেশে গড়েছে অবৈধ সম্পদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী ৪ থেকে ৫ বছর লাগলেও অর্থ ফেরাতে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে জানান গভর্নর। সাধারণত এটা ৪ থেকে ৫ বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়, এটাকে বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA। আমরা MLA প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। এখন পর্যন্ত বিভিন্নভাবে আত্মসাৎ করা সম্পদ দেশে জব্দ হয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা, আর বিদেশে পাওয়া গেছে ১৮ কোটি ডলারেরও বেশি। এ কথা জানিয়ে গভর্নর বলেন, মানব কল্যাণে লুটের অর্থ ব্যবহার করতে চাই সরকার। ২ প্রকারের সম্পদ আছে। ব্যাংকের যে অর্থ, যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি, সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিয়ে দেবো। দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাৎ করেছে, সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। এদিকে মোবাইল ব্যাংকিং নগদ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, অভিযুক্ত অপরাধীরা আবার দায়িত্ব পেলেও বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেয় তারা বড় ক্ষতি করতে পারবে না। ৬৫০ কোটি টাকা মতো মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। তো আমরা মনে করি তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়। অর্থ উদ্ধারে তাড়াহুড়ো না করে কার্যকরভাবে ধাপে ধাপে এগোনোর কথা জানান গভর্নর। আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব। অরণ্য গফুর, OTV, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ভুল তথ্যের উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার বাজেট তৈরি করতে যাচ্ছে, এই কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সরকারের সমন্বয়ের স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলে মত সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সকালে গুলশানে SGD বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2025-26 শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আর জানাচ্ছেন শাকিলা করিম। গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত আগামী বাজেট ও অর্থনীতির নীতি সংস্কার নিয়ে বহুপাক্ষিক বৈঠকে উঠে আসে সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে বরাদ্দ বাড়াতে পরামর্শ দেন বক্তারা। কোন সেক্টরে চাকরি হারিয়েছে এটা আপনি বলতে পারবেন না, কারণ এলএফএস এর ডাটা ঠিক করা হয়নি এখনো। সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে কোনো সংস্কার কাজে আসবে না। দ্রুত গতির উত্তরণ হবে প্রবৃদ্ধিতে, এটা আমরা দেখি। যদি নীতিগুলো ঠিক রাখতে পারি, সংস্কার ঠিক রাখতে পারি, দেশের ভিতরে স্থিতিশীলতা থাকে, তাহলে হয়তো ধাপে ধাপে হয়তো প্রবৃদ্ধি ৫-এ পৌঁছানো, ৫.৫-এ যাওয়া, মূল্যস্ফীতি একটু কম হওয়া, টাকার মান ধরে রাখা, এগুলির ক্ষেত্রে হয়তো এক ধরনের সম্ভাবনা আছে। আসন্ন বাজেটে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করেন অর্থনীতিবিদরা। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে শিডিউল 2, শিডিউল 4-এ তার সেকশন 45-67-এ যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে, কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে, আমি চাই যে এগুলো বাতিল করা হবে। আইনি প্রক্রিয়ায় চিহ্নিত করা যে সম্পদকে কোথায় কিভাবে নিয়ে গেছেন এবং সেগুলো যেই দেশে আছে সেই দেশের সরকার এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে অন্তত ফ্রিজিং এর একটা ব্যবস্থা করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশের অর্থনীতি কখনোই এগোবে না। এ সময় এনবিআর বিভক্তির সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে
আমাদের পার্টনার যাতে তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। এইখানে কিন্তু আমরা কোনো সেটেলমেন্ট দেখতে পাচ্ছি, এবং এই যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম, দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ ইট। কারণ আমরা মনে করি বাংলাদেশের ইনভেস্টমেন্ট কোনো সরকারের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে সরকারের মধ্যবর্তী কোনো পরিকল্পনা না থাকা সহ শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ বিভিন্ন সংস্কারের কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন হচ্ছে না বলেও মত দেন বক্তারা। We are very good at creating policies or writing policies. শাকিলা করিম, RTV, ঢাকা। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ প্রতিবেদন দেওয়ার সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করেন বিচারক। এদিকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। ঢাকায় চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। আটকের পরে ভাটারা থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করে নুসরাত ফারিয়াকে। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখার প্রার্থনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরো তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয়, এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এদিকে সচিবালয়ে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়া তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে। কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। দীপ্ত সোনাপাল, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদল। সন্ধ্যার পর ঢাবি ছাত্র শিক্ষক কেন্দ্র TSC এলাকা থেকে এই মশাল মিছিল বের করেন। এতে ঢাবি শাখা এবং বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। গণপরিবহন আধুনিকায়ন ও যানজট কমাতে ইলেকট্রিক বাস নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ ও বায়ুমান উন্নয়নের পাশাপাশি ফিরবে গণপরিবহনের শৃঙ্খলা। ২,৫০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় কেনা হবে 400 বাস, যার জন্য চার্জিং ডিপো থাকবে 3টি। বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে। আগামী 1 জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে, যা শেষ হবে 2030 সালে। প্রকল্পে 2,135 কোটি দেবে বিশ্বব্যাংক, আর সরকারের অর্থায়নে 375 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে গণপরিবহন খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাত্র 84 দিনে কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্টের শিখরে পৌঁছে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের একরামুল হাসান শাকিল। এর আগে 1990 সালে অস্ট্রেলিয়ার
পর্বতারোহী টিম ম্যাকার্টনি স্নেপ ভারতের বঙ্গোপসাগর থেকে 96 দিনে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্খে পা রেখে গড়েছিলেন এই রেকর্ড। সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ডের সাথে প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড গড়েন শাকিল। আর এতে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করা সপ্তম বাংলাদেশি হিসেবে নাম লেখান ইতিহাসের পাতায়। সোমবার দুপুরে এক পোস্টে অভিযান সমন্বয়করা এই তথ্য নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয় শাকিল সুস্থভাবেই ক্যাম্প 4-এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না। গেল 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের পথে হাঁটা শুরু করেন তিনি। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দাসে হয়ে খেলতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজ। বিসিবির পক্ষ থেকে তার অনাপত্তিপত্র পাওয়ার খবরটি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। এতে এপ্রিলে আইসিসি ম্যাচ সেরা খেলোয়াড়দের পুরস্কার জেতা মিরাজ প্রথমবারের মতন দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেলেন। এদিকে লাহোর কালান্দাসে খেলছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এর আগে এই মাসের প্রথম দিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরে খেলেছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। এছাড়া পেশোয়ার জালমিতে ছিলেন নাহিদ রানা। বিসিবির গণতন্ত্র অবশ্যই সংশোধন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল, তবে সীমান্তবর্তী অঞ্চলে না খেলতে ক্রিকেট দলকে পরামর্শ দিয়েছেন। তরুণদের ক্ষমতায়ন ও যুবকদের সম্পৃক্ততাকে অর্থবহ করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আসিফ মাহমুদ। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। এবং যেহেতু আমাদের হাতে সময়ও আছে, আপনারা জানেন, সেটা করার জন্য কোন প্রক্রিয়া করা যাবে এটা আমরা বিসিবির সাথে আরও ফার্দার ডিসকাশনের মাধ্যমে। রিফরমেশন কখনো সহজ প্রক্রিয়া না। সহজ প্রক্রিয়া হলে আমরা ওই 53 বছরে একবারে সে এত বড় পরিসরের সংস্কারের কথা বলতাম না, আমরা প্রতি বছরই করতে পারতাম। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।